নির্বাচন হবে কি হবে না এই প্রশ্ন যখন বাতাসে ঘুরপাক খাচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ যখন তুঙ্গে, সেই আলোচনাটাকে বেশ খানিকটা স্থিমিত করে দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 237 জন প্রার্থীর নাম ঘোষণা। তবে এটা হয়তো 2-4 দিনের জন্য সাময়িক, বাকি প্রশ্নগুলো আবার সামনে আসবে। সেগুলো নিষ্পত্তি কিভাবে হবে এবং এর বাইরেও আরো অনেক প্রশ্ন গত বেশ কিছুদিন ধরে আছে, কয়েক মাস ধরে আছে, সেগুলো নিষ্পত্তি কিভাবে হবে সেটার জন্য বা সেটা দেখার জন্য আমাদের হয়তো বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। আপাতত যেটা মনে হচ্ছে যে বিএনপির যে মনোনয়ন, মোটা দাগে এটাকে একটা ভালো মনোনয়ন বলতে হবে। খুব বড় বেশি বিতর্কের সুযোগ আছে এখানে মনে হয় না। একটা প্রশ্ন বিএনপি যেটা করেছে যে 67টির মতো আসন ফাঁকা রেখেছে, খালি রেখেছে, এর প্রায় সবই বোধহয় শরিকদের জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো যেখানে দল সিদ্ধান্ত নিতে পারেনি বা যে কোনো কারণেই হোক, কৌশলগত কারণে হয়তো আপাতত ঘোষণা স্থগিত রেখেছে। মনোনয়নকে কেন্দ্র করে মনোনয়নপত্র কেনা, তফসিল ঘোষণার পর মনোনয়নের জন্য ইন্টারভিউ, প্রার্থীরা নিজেদের শক্তি প্রদর্শন, সেই বিষয়গুলো এবার দেখা গেল না। অনেকে বলছেন যে, বা অনেকেরই আশঙ্কা ছিল বা আশঙ্কা আছে যে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন বা যারা মনোনয়ন পাননি বা দলের নেতৃত্বের কাছে যাদের কাছে আপাতত যোগ্য মনে হয়নি বা হয়তো তাদের জন্য ভবিষ্যতে সময় আছে, তারা হয়তো নানা রকমের সমস্যা তৈরি করতে পারেন। বাট এই 1-2 দিনে তেমন কোনো কিছু মনে হয়নি। ভবিষ্যতে কি হবে সেটা বলা যায় না। কিন্তু আমার আজকের আলোচনার বিষয় যেটা আমি বলতে চাইছি, বলবার চেষ্টা করছি, এই মনোনয়ন দেখে যেটা মনে হয়েছে এবং সামগ্রিকভাবে বিএনপির যে শক্তিমত্তা, সেই জায়গা থেকে বিএনপি বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলো থেকে বেশ খানিকটা এগিয়ে এই অর্থে যে আওয়ামী লীগ এখন দৃশ্যপটে নেই, সরকারের পতন হয়েছে, তাদের মরাল স্ট্রেংথ খুব দুর্বল, নৈতিক অবস্থানটা খুবই দুর্বল, এবং তারা কবে কিভাবে রাজনীতিতে কামব্যাক করবে সেটা একটা বড় প্রশ্ন। বর্তমান সরকার তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত রেখেছে, সেটা ভেঙে তারা আসতে পারবে কিনা সেগুলো নানা রকমের প্রশ্ন আছে। এখন পর্যন্ত যা অবস্থা, তাদেরকে অফিসিয়ালি নির্বাচন করবার কোনো সুযোগ তাদের জন্য নেই। সো এটা বিএনপির জন্য একটা বড় অ্যাডভান্টেজ। বিএনপির আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম সেক্টর কমান্ডার, একটা ফোর্সের অধিনায়ক, পরবর্তীতে দেশের রাষ্ট্রপ্রধান, তার আগে সেনাপ্রধান। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, বাকশালী একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, সেটা বিএনপির সময় হয়েছে। আর অন্যদিকে এই মুহূর্তে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা আবির্ভূত, জামায়াত ইসলামী, গত 1 বছর আগে কেউ কল্পনাও করেনি যে ক্ষমতায় যাওয়ার আলোচনা জামাতকে নিয়ে করা হবে বাংলাদেশে, কিংবা জামাত বিরোধী দলে যাবে, এই আলোচনা কখনো ছিল না। বাট এই আলোচনাটা এখন নানা কারণে বর্তমান সরকারের যে চরিত্র, তার যে কর্মকাণ্ড এবং গত 1 বছরে রাজনীতিতে যা কিছু হয়েছে, নানান কমিশন, ঐকমত্য কমিশন, এনসিপি, ইসলামী দলগুলোর জোট বাঁধা, সব মিলিয়ে জামাত বেশ খানিকটা লাইমলাইটে। ইতিমধ্যেই প্রশাসন সহ নানা জায়গায় তারা বেশ জায়গাও করে নিয়েছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে 1971 তাদের ভূমিকা। বাংলাদেশে যারা বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ যারা, নাগরিক যারা, অবশ্যই আমাদের যারা করেন তারাও বাংলাদেশের নাগরিক, বলতে দ্বিধা নেই, কিন্তু বাংলাদেশ, এই যে 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশ, এটা বিরোধিতা জামাত করেছে। রাজনৈতিকভাবে তার বিরোধিতা করবার অধিকার ছিল। রাজনীতিতে সবাই ভুলও করতে পারে, যে কোনো রাজনৈতিক দলই ভুল করতে পারে নেতৃত্বে, কিন্তু নিরস্ত্র বাঙালিকে বা যুদ্ধ যখন শুরু হয়ে যাবার পরে পাকিস্তানি সেনাবাহিনীকে বা হানাদার বাহিনীকে যেভাবে জামাত এবং তার নানা সংগঠনের নেতাকর্মীরা সহায়তা করেছে এবং নিজেরও তার সঙ্গে অংশ নিয়েছে, লুটপাট, ধর্ষণ, হত্যাকাণ্ড, সেটা জামাতকে বিএনপি থেকে
যোজন যোজন দূরে পিছিয়ে রাখছে। কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো সবই নির্ভর করছে আসলে ভালো নির্বাচনের উপরে। ম্যানিপুলেটেড রিগড ইলেকশন হলে কি হবে সেটা কেউ বলতে পারে না।